সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নূর ইসলাম, সহকারী শিক্ষক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ গদ্য বীরের রক্তে স্বাধীন এ দেশ, এই গদ্যের পাঠ বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 19। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, তোমাদের আজকে কোনো SW নাই। তো আসো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো আজকে আমাদের যে গদ্যটির নাম বীরের রক্তে স্বাধীন এ দেশ। অর্থাৎ এই গদ্যটি পড়ে আমরা বুঝতে পেরেছি এখানে কিছু দুঃসাহসিক মানুষের যে সাহসিকতার বর্ণনা দেওয়া হয়েছে। তো আমরা সর্বপ্রথম যে বীরের নাম পাচ্ছি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, তাকে নিয়ে আমরা প্রথমে পড়া শুরু করছি। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। যোগ দিলেন EPR অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে এখানে দুরন্ত এক কিশোর, এই দুরন্ত শব্দের অর্থ চঞ্চল বা অস্থির। নূর মোহাম্মদ শেখ ছোটোবেলায় খুবই দুরন্ত ছিলেন এবং অস্থির ছিলেন, কখনো এক জায়গায় স্থির হয়ে থাকতেন না। আর তার নাটক, থিয়েটার আর গানের প্রতি প্রবল অনুরাগ ছিল, অর্থাৎ তিনি সংস্কৃতিমনা একজন মানুষ ছিলেন ছোটোবেলা থেকেই। কিন্তু কিশোর বয়সে হঠাৎ করে যখন তার বাবা মা মারা গেলেন, তখন তার জীবনের বাস্তবতা শুরু হয়। তাকে সংগ্রামী হতে হয়, তাকে কর্মমুখী হতে হয়। এই কারণেই তিনি EPR অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগদান করেন একজন সৈনিক হিসেবে। সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর, যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প। তাহলে আমরা সরাসরি এই যে নূর মোহাম্মদ শেখ ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগ দিলেন, তারপরে সরাসরি আমরা মুক্তিযুদ্ধে চলে আসছি। যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, এই কারণে এত বিস্তারিত তার জীবনী লেখা থাকবে না, তার সাহসিকতাটাই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর, ঠিক মুক্তিযুদ্ধের মাঝামাঝি একটা সময়ে যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প অর্থাৎ ছুটিপুর নামক একটা জায়গায় পাকিস্তানিরা ক্যাম্প গেড়েছিল। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। অর্থাৎ এই ছুটিপুর ক্যাম্পের একটু দূরে গোয়ালহাটি গ্রামে 5 মুক্তিযোদ্ধা টহল দিচ্ছিলেন। আমরা জানি যে 1971 সালে যখন বাংলাদেশিরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো, তখন কিন্তু আমরা সুসজ্জিত কোনো বাহিনী ছিলাম না। পক্ষান্তরে পাকিস্তানি বাহিনী কিন্তু ছিল একটি সুসজ্জিত এবং আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত একটা বাহিনী। তো তাদের বিরুদ্ধে আমরা শক্তির দিক থেকে অনেক গুণ পিছিয়ে ছিলাম। তো তথাপি কিছু দামাল ছেলেরা, কিছু সাহসী মুক্তিযোদ্ধারা কিন্তু তাদের জীবনের মায়া ত্যাগ করে তারা কিন্তু আমাদের এই দেশকে বাঁচিয়েছেন, দেশের মানুষদেরকে বাঁচিয়েছেন। তো সেরকম একজন দুরন্ত কিশোর, দুরন্ত মুক্তিযোদ্ধা আমাদের নূর মোহাম্মদ শেখ। তো পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র না। তার মানে আমরা এই লাইনে পড়লাম যে এই যে পাকিস্তানি সেনারা কিন্তু শুধুমাত্র তাদের নিজস্ব শক্তি দিয়ে কিন্তু আমাদেরকে দমাতে পারে না। তারা এই দেশীয় তাদের দোসর, তাদের বন্ধু, যাদেরকে আমরা রাজাকার বলি বা আল শামস, আল বদর, এই সমস্ত স্থানীয় যে সংগঠন ছিল যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তারা কিন্তু সহযোগিতা করেছে। তো এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। তাহলে পাকিস্তানিরা যখন আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ঘিরে ধরলো 3 দিক থেকে, তাহলে তাদের আসলে সারেন্ডার করার বা আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় ছিল না। তারপরে কিন্তু আমাদের এই মুক্তিযোদ্ধারা থেমে যাননি, দমবার পাত্র নন, মানে থেমে যাওয়ার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। তার ইতিহাস তোমরা দেখে নিতে পারো। তো এই নান্নু মিয়া ছিলেন আমাদের
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের আন্ডারে একজন অসীম সাহসী যোদ্ধা, কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। তাহলে এই যে এমন একটা খারাপ পরিস্থিতিতে শত্রুরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে, এরকম একটা জায়গায় যখন আমাদের আরেকজন সঙ্গী আহত হয়, তাকে অনেকেই কিন্তু আমরা হলে হয়তো নিজেদের জীবনটা বাঁচানোকে প্রাধান্য দিতাম, কিন্তু আমাদের নূর মোহাম্মদ শেখ সেটা করেন নাই। তিনি এক হাত দিয়ে এই নান্নু মিয়াকে কাঁধে তুলে নিলেন এবং অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। এই কৌশল তিনি পরিকল্পনা হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করলেন। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া। অর্থাৎ তিনি শত্রুদের বোঝাতে চাইলেন যে তারা সংখ্যায় কম নয়, তারাও সংখ্যায় অনেক বেশি। এই কারণে বিভিন্ন জায়গা থেকে অবস্থান পরিবর্তন করে করে গুলি ছুড়তে থাকলেন, যাতে করে শত্রুদের মনে ভীতি সঞ্চার হয়। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। অর্থাৎ সংখ্যায় তো তারা মাত্র 3 জন ছিলেন, তো এই যে 3-4 জন বা 5 জন ছিলেন, এই 5 জন এটা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করার জন্য যথেষ্ট ছিল না। তারপরেও তিনি এই যে আমাদের নূর মোহাম্মদ শেখ তাদের যে কোম্পানি, তার সঙ্গীদের বাঁচানোর জন্য নির্দেশ দিলেন যে তোমরা পিছিয়ে যাও, আমি একাই দেখব। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। তো কি হলো, এই সাহসী মুক্তিযোদ্ধা, এই সাহসী বীরশ্রেষ্ঠের গায়ে এসে হঠাৎ করে মর্টারের একটি গোলা লাগে। মর্টার হলো কামানের মতো এক ধরনের অস্ত্র, যেটাতে বড় বড় গোলা ছোড়া হয়। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। আসন্ন মানে কি? অবশ্যম্ভাবী, মৃত্যু প্রায় কাছাকাছি চলে এসেছে। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। শহীদ কারা? যারা দেশের জন্য বা ধর্মের জন্য প্রাণ দেয়, তাদেরকে শহীদ বলা হয়। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষকুলা গ্রামে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানি যে অসংখ্য মুক্তিযোদ্ধারা কিন্তু যুদ্ধ করেছিলেন এবং প্রায় 30 লক্ষ মুক্তিযোদ্ধা আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হন, কিন্তু তার ভিতর থেকে মাত্র 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে। এর কারণটা হলো এই 7 জন বীরশ্রেষ্ঠ অসীম সাহসিকতা তো দেখিয়েছিলেন, পাশাপাশি তাদের নিজের জীবন বিপন্ন করে সঙ্গীদেরকে বা দেশের জন্য তারা বড় অবদান রেখেছে। তো এরকমই আরেক মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই যে আমাদের এই প্রত্যেকটা বীরশ্রেষ্ঠের যে জন্ম তারিখ এবং জন্মস্থান তোমরা খুব ভালোভাবে শিখে নিবে। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তাহলে আমাদের এই যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফও ছেলেবেলায় খুবই চঞ্চল ছিলেন, কোথাও স্থির হয়ে বসতেন না। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন। তাহলে এই যে আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মতো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রহমানও কিন্তু ইপিআর বাহিনীতে যোগ দেন। মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাহলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মানে হলো পূর্ব বাংলা, এই রেজিমেন্ট মানে হলো সেনাবাহিনী বা সেনাদল। তাহলে এই পূর্ব বাংলার যে সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। অর্থাৎ অসংখ্য সৈনিক ছিল যারা পাকিস্তানি বাহিনীতে কাজ করতেন, বাঙালিরা। তারা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে অধিকাংশ সৈনিকই কিন্তু মুক্তিযোদ্ধায় অংশ নেন। তো আমাদের এই বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফও সেটাই করেছিলেন। দিনটি ছিল 71-এর 8ই এপ্রিল, একদম মুক্তিযুদ্ধের শুরুর দিকে। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে। এর জন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের 2 পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে।
সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে আমাদের মুক্তিযুদ্ধটা শুধুমাত্র স্থলভাগে হয়নি, আমাদের জলপথেও কিন্তু যুদ্ধ করতে হয়েছে। তার মানে পাকিস্তানিরা আমাদের স্থলপথে, জলপথে এবং আকাশপথে 3 পথেই কিন্তু আক্রমণ করেছিল। তো এইরকম একটা পাকিস্তানি সৈন্যবাহিনীর একটা বড় বাহিনীর মুখোমুখি হচ্ছেন আমাদের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে, সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। অল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত মানে নিশ্চিত, কারণ পাকিস্তানি সৈন্যরা ছিল, তারা সুসজ্জিত আধুনিক অস্ত্র ছিল তাদের কাছে যান ছিল, যুদ্ধযান ছিল এবং তারা সংখ্যায় অনেক বেশি ছিল। তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার, অর্থাৎ আমাদের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ তিনি দায়িত্ব নিলেন যে তিনি যুদ্ধ করবেন, সহজেই পাকিস্তানি সেনাদেরকে ছেড়ে দিবেন না, তবে তিনি শুধু নিজেই যুদ্ধ করবেন এবং তার যে সঙ্গী সাথীদেরকে তিনি রক্ষা করবেন। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। দেখো তোমরা খেয়াল করো, আমরা আগে যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ক্ষেত্রে যেটা দেখেছি, তিনি তার সঙ্গীদেরকে কিন্তু বাঁচিয়ে দিয়েছেন নিজের জীবন বিপন্ন করে, আর এখানে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফও সেটাই করেছেন। তার মানে প্রত্যেকটা মুক্তিযোদ্ধাদের মানে বৈশিষ্ট্যই ছিল, প্রত্যেকটা বীরশ্রেষ্ঠের বৈশিষ্ট্য ছিল তারা নিজের জীবন বিপন্ন করে তার সহযোদ্ধাদেরকে বাঁচিয়েছেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিডবোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে তারা পিছু হটতে থাকলো। তার মানে একাই একটা সুসজ্জিত বাহিনীকে কিন্তু পিছু হটতে বাধ্য করলেন। এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়লো তার উপর, তিনি শহীদ হলেন। তার মানে এই যে গোলা আমরা আগেই দেখেছিলাম যে মর্টারের গোলা বা কামানের গোলা, এই বড় সাইজের গোলা এসে যখন কারো শরীরে আঘাত করবে সাথে সাথে তার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। এই যে রঞ্জিত হলো মানে লাল হলো, রঞ্জিত মানে কি লাল হলো। তার মানে এই বীরের রক্তস্রোতে আমাদের এই বাংলাদেশের মাটি লাল হয়ে গেল। রাঙ্গামাটি জেলার বোর্ডবাজারের কাছে নানিয়ারচরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। এই যে টিলা মানে উঁচু স্থান, তাহলে একটা উঁচু স্থানে তাকে সমাহিত করা হয়। পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। তার মানে পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার এই বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের যে সমাধি অর্থাৎ তার কবরস্থানটাকে একটা স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আরেকজন বীরশ্রেষ্ঠের কাহিনী পড়ব। ৭১-এর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব। এরকম এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি যে বিভিন্ন কলা কৌশলে কিন্তু আমাদের যুদ্ধ করতে হয়েছে, কখনো জলপথে, কখনো বা স্থলপথে, কখনো বা গেরিলা হামলা চালাতে হয়েছে, কখনো বা হঠাৎ করে আক্রমণ করে পালিয়ে যেতে হয়েছে। এইভাবে বিভিন্ন কৌশলে আমাদের যুদ্ধ করতে হয়েছে, কারণ আমরা সংখ্যায় ছিলাম অনেক কম এবং আমাদের অস্ত্রশস্ত্রও কম ছিল। ডিসেম্বরের 10 তারিখ, তার মানে খেয়াল করে একদম বিজয় অর্জনের এক দ্বার প্রান্তে আমরা। তার মানে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলাম, তার ঠিক 6 দিন আগে ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মোংলা বন্দর দখল করে নিয়েছে। তার মানে আমরা মুক্তিযুদ্ধে শুধুমাত্র স্থলপথেই যুদ্ধ করিনি, আমরা ইতিমধ্যে কিন্তু একদম যুদ্ধের শেষ প্রান্তে এসে কিন্তু আমরা একটা সুসজ্জিত বাহিনী হয়েছে। আমাদের স্থল বাহিনী আছে, আমাদের নৌবাহিনী আছে, আমাদের বিমান বাহিনীও আছে, এরকম একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি। তো দেখো, আমাদের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মোংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখলই লক্ষ্য। ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা, অর্থাৎ এই যে দুইটা জাহাজ নিয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন, যে খুলনা থেকে পাকিস্তানি বাহিনীদেরকে বিতাড়িত করবেন। জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে।
এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে। তার মানে এই যে পাকিস্তানি বাহিনীর একটা বোমারু বিমান থেকে এই যুদ্ধজাহাজ দুটিতে বোমা এসে পড়ে। রুহুল আমিন PNS পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। ইঞ্জিন রুমের ওপর বোমা পড়েছিল, ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে, তার ডান হাতটি উড়ে গিয়েছিল। তার মানে এই যে বোমার আঘাতে ইঞ্জিনটা তো বিকল হলো, পাশাপাশি তার ডান হাতটিও উড়ে যায়। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে 71 সালে যে পাকিস্তানপন্থী যে সমস্ত বাহিনী ছিল তার ভিতর রাজাকার অন্যতম। তারা কিন্তু শুধুমাত্র আমাদের পাকিস্তানিদেরকে সাহায্যই করে নাই, তারা কিন্তু অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে বা অসংখ্য বাংলাদেশিকে তারা হত্যা করেছে এবং বিভিন্নভাবে শাস্তি দিয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তো এই রাজাকারদের হাতে নির্মমভাবে আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হন। তিনি শহীদ হলেন। খুলনা শিপইয়ার্ডের কাছে চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। অর্থাৎ খুলনা যে শিপইয়ার্ড আছে সেখানে তিনি তার কবরটা এখনও রয়েছে। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। আজ বাংলাদেশ মুক্ত। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী তাদের 93,000 সৈন্যসহ আমাদের ঢাকার যে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে যেটাকে আমরা সোহরাওয়ার্দী উদ্যান বলি, এখানে পাকিস্তান সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। আর এভাবেই ইতিহাসে বাংলাদেশ নামক একটা দেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বীরের রক্তে স্বাধীন এ দেশ, এই যে গদ্যটি আমরা পাঠ বিশ্লেষণ করলাম, পাঠ বিশ্লেষণ করে কয়েকটা জিনিস আমরা বুঝতে পারলাম যে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ যোদ্ধা কিন্তু শহীদ হয়েছিলেন, কিন্তু মাত্র 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে। খেয়াল করে দেখবে যে এই 7 জন বীরশ্রেষ্ঠের প্রত্যেকেই কিন্তু মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন এবং অসীম সাহসিকতা দেখিয়েছেন। পাশাপাশি নিজের জীবন উৎসর্গ করে তারা তাদের সহযোগীদের জীবনকে বাঁচিয়েছেন, পাশাপাশি আমাদের দেশের কল্যাণ করেছেন। তাহলে এই যাদের রক্তের বিনিময়ে, যাদের অসীম সাহসিকতার বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি দেশকে বিশ্বের মানচিত্রে স্থান করে দিতে পারলাম, সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করব। এই প্রত্যয় ব্যক্ত করে আজ আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।